আজ আমরা সাধারণ কোনো রাজনৈতিক খবরের দিকে তাকাচ্ছি না। আজ আমরা করব একেবারে নিখুঁত তথ্যভিত্তিক এক ফরেন্সিক তদন্ত। কিভাবে ১৫ বছরের একটা অসম্ভব শক্তিশালী সরকারের পতন হল, কেন একটা গোটা সিস্টেম তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। চলুন এই বিশ্লেষণের একেবারে গভীরে প্রবেশ করি আর ধাপে ধাপে খুঁজে বের করি বাংলার এই ঐতিহাসিক পালাবদলের আসল রূপরেখা। ২০২৬ সালে এই পরিবর্তনের কি সত্যি কোনো প্রয়োজন ছিল? এই প্রশ্নটাই আজকের সবচেয়ে বড় রহস্য। একদিকে শুনবেন বাংলা নাকি ধ্বংস হয়ে গেছে, আবার অন্যদিকে শুনবেন শুধু এই সরকারই বাংলাকে বাঁচিয়ে রেখেছিল। কিন্তু আমরা আজ কোনো রাজনৈতিক স্লোগান বা অন্ধ সমর্থনের পথে হাঁটব না। আমরা খুঁজব একেবারে নিরপেক্ষ কিছু সূত্র, যা এই পরিবর্তনের আসল কারণগুলো আমাদের চোখের সামনে তুলে ধরবে। প্রথম অধ্যায়, রাজনৈতিক পরিবর্তনের চক্র। আমাদের প্রথমেই বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের রাজনীতি কখনোই একটা জায়গায় থমকে থাকেনি। এটা একটা বিশাল আবর্তিত চক্র। ১৯৭৭ থেকে ২০১১ পর্যন্ত টাইমলাইনটা লক্ষ্য করলেই আমরা দেখতে পাই টানা ৩৪ বছরের বামফ্রন্ট শাসন। এরপর ২০১১ সাল রাজনৈতিক জড়তা আর শিল্পের অভাবের বিরুদ্ধে মানুষের ক্ষোভকে পুঁজি করে পরিবর্তনের প্রবল ঝড় তুলে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় পরিহাসটা খেয়াল করুন। যে সরকার একদিন পরিবর্তনের ডাক দিয়ে রাজপথে নেমেছিল, ঠিক ১৫ বছর পর ২০২৬ সালে তাদেরও সেই একই নিয়তির মুখোমুখি হতে হল। শুরু হল নতুন এক যুগ। দ্বিতীয় অধ্যায়, সূত্রগুলো, সাফল্য বনাম ক্রমবর্ধমান ক্ষোভ। এত বড় একটা রাজনৈতিক পতনকে বুঝতে গেলে শুরুতেই আমাদের সেই অনস্বীকার্য সাফল্যগুলোকে দেখতে হবে, যা একটি সরকারকে দীর্ঘ ১.৫ দশক ধরে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল। নিরপেক্ষভাবে বিচার করলে এই সাফল্যগুলো কিন্তু সত্যি অভূতপূর্ব ছিল। গ্রামে গ্রামে পাকা রাস্তা, বিদ্যুৎ আর দুয়ারে সরকারের মতো ক্যাম্পের মাধ্যমে একেবারে মানুষের ঘরের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছিল। লক্ষ্মীর ভাণ্ডারের মতো সরাসরি আর্থিক সাহায্য গ্রামীণ অর্থনীতিতে বিশাল এক সুরক্ষা বলয় তৈরি করে। আর কন্যাশ্রী প্রকল্প তো আন্তর্জাতিকভাবে ইউনেস্কোর স্বীকৃতিও ছিনিয়ে এনেছিল। এই সাফল্যগুলোই ছিল সরকারের সবচেয়ে মজবুত ভিত। কিন্তু মুদ্রার তো একটা উল্টোপিঠও থাকে, তাই না? বাস্তব পরিস্থিতি ঠিক এই তীব্র বৈপরীত্যটাই তুলে ধরছে। একদিকে আন্তর্জাতিক প্রশংসা আর সামাজিক সুরক্ষা স্কিম, আর ঠিক তার বিপরীতে বড় শিল্পের চরম অভাব আর যুব সমাজের কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দেওয়ার এক নির্মম বাস্তবতা। উন্নয়ন হচ্ছিল ঠিকই, কিন্তু কাজের সুযোগ তৈরি হচ্ছিল না। ফলে খুব স্বাভাবিকভাবেই মানুষের মনে একটা চাপা ক্ষোভ জমতে শুরু করেছিল। চলুন এবার ঘটনাগুলোকে একটু মিলিয়ে দেখি। সেই চাপা ক্ষোভের আগুনে ঘি ঢেলে দিল এই ভয়ঙ্কর অভিযোগগুলো। এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা ও গরু পাচারের বিশাল সব কেলেঙ্কারি, এর পাশাপাশি সাধারণ মানুষের নিত্যদিনের জীবনে যেন ছায়ার মতো ঢুকে পড়েছিল কাটমানি আর সিন্ডিকেট রাজের মতো শব্দগুলো। একটা সাধারণ বাড়ি বানাতে গেলেও নির্দিষ্ট জায়গা থেকেই মালপত্র কিনতে হবে, এই ধরনের অলিখিত নিয়মগুলো মানুষকে এক দম বন্ধ করা পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছিল। এটা শুধু কোনো দুর্নীতি ছিল না, এটা ছিল ভবিষ্যৎ চুরি হয়ে যাওয়ার অনুভূতি। একটু ভেবে দেখুন, হাজার হাজার চাকরিপ্রার্থী যখন রাস্তায় বসে দিনের পর দিন আন্দোলন করছিলেন, তখন বাংলার যুব সমাজের একটা বড় অংশের মনে হয়েছিল তাদের বেঁচে থাকার স্বপ্নগুলোকেই কেউ যেন কেড়ে নিচ্ছে। এই গভীর যন্ত্রণাদায়ক অনুভূতিটাই রাজপথের সমীকরণ চিরতরে বদলে দিয়েছিল। তৃতীয় অধ্যায়, পতনের কারণ বিশ্লেষণ। চলুন এবার আমরা একেবারে মূল রহস্যের গভীরে প্রবেশ করি। ঠিক কি কারণে একটা ১৫ বছরের এত শক্তিশালী সরকারের পতন হল? কিভাবে তৈরি হলো এই নিখুঁত ঝড়? এই ৫টি ধাপই পতনের মূল নকশা তৈরি করেছিল। প্রথমত ১৫ বছরের প্রতিষ্ঠান বিরোধী ক্লান্তি বা অ্যান্টি ইনকামবেন্সি। দ্বিতীয়ত স্কিম থাকলেও চাকরি নেই, যুব সমাজের এই বিপুল হতাশা। তৃতীয়ত স্থানীয় স্তরে রাজনৈতিক সংগঠনের পচন এবং নেতাদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ। চতুর্থত দুর্নীতি আর নারী নিরাপত্তার মতো ইস্যুগুলোতে বিরোধীদের ধারাবাহিক আক্রমণ। আর পঞ্চম কারণটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্যের মানুষের একটা বড় অংশ মনে করতে শুরু করেছিল রাজ্যে এবং কেন্দ্রে একই দল ক্ষমতায় থাকলে হয়তো অবশেষে বড় বিনিয়োগ আসার রাস্তা খুলবে। এই সবকটি ক্ষোভ একসঙ্গে মিলে ব্যালট বক্সে এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটিয়েছিল। এরই মাঝে কিন্তু একটা বড় সাসপেন্স তৈরি হয় খোদ নির্বাচন প্রক্রিয়া নিয়ে। ২০২৬ সালের ভোটার তালিকা সংশোধন বা এসআইআর। নির্বাচন কমিশন আর শাসকপক্ষের মতে এটা ছিল শুধুই ভোটার তালিকা পরিষ্কার করার একটা অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ, কিন্তু বিরোধীদের অভিযোগ ছিল অন্যরকম। বহু বৈধ ভোটারকে এই প্রক্রিয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাদ দেওয়া হয়েছে। নির্বাচনের ফলাফল নিয়ে তৈরি হওয়া এই দুই সম্পূর্ণ বিপরীত বর্ণনা পুরো পরিস্থিতির সাসপেন্সকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। চতুর্থ অধ্যায়, নতুন সরকারের সামনের চ্যালেঞ্জ। সরকার পরিবর্তন মানেই কি কোনো জাদুমন্ত্রে সব রাতারাতি ঠিক হয়ে যাওয়া? একেবারেই না। কারণ একটা সরকার বদলে গেলেও গভীরে শিকড় গেড়ে থাকার সমস্যাগুলো কিন্তু ম্যাজিকের মতো মিলিয়ে যায় না।
নতুন সরকারের সামনে অপেক্ষা করছে পাহাড় প্রমাণ সব চ্যালেঞ্জ। প্রথমত, রাজ্যের বিপুল পরিমাণ ঋণ, যা এই বিশাল সামাজিক প্রকল্পগুলো চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা বড় বাধা। দ্বিতীয়ত, শিল্পায়ন। অবৈধ টোল বন্ধ করার মতো প্রাথমিক কিছু পদক্ষেপ তারা নিলেও বড় শিল্প আনার জন্য দরকার স্থায়ী জমি নীতি আর অনেকখানি সময়। রাজনৈতিক স্লোগানে তো আর রাতারাতি কারখানা তৈরি হয় না। আর তৃতীয়ত, বাংলার সামাজিক বুনন। রাজনৈতিক পরিবর্তনের পর বিভাজন আর সাম্প্রদায়িক উত্তেজনার যে ভয় সাধারণ মানুষের মনে লুকিয়ে আছে, তাকে শান্ত করাও এক বিশাল পরীক্ষা। পঞ্চম অধ্যায়, গণতন্ত্রের শেষ বার্তা। এতক্ষণ ধরে আমরা যে ফরেনসিক বিশ্লেষণ করলাম তার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষায় এবার আমরা এসে পৌঁছেছি। মানুষ শুধু ভাতা বা স্কিম চায় না, মানুষ চায় সম্মান, স্বচ্ছতা, চাকরি আর নিরাপত্তা। 2026 সালের এই পরিবর্তন, এটা কি শুধুই কোনো আবেগ ছিল, নাকি এক রূঢ় বাস্তবতা? গণতন্ত্রের সবচেয়ে বড় নিয়মই হল, কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়। যখন কোনো সরকার দীর্ঘকাল ক্ষমতায় থাকে, তখন আত্মবিশ্লেষণ ভুলে গেলেই পতন অনিবার্য হয়ে ওঠে। সব তথ্য আর প্রমাণ এখন আমাদের চোখের সামনে। এই গণতান্ত্রিক রহস্যের বিচার এবং এর শিক্ষা আগামী দিনে বাংলার রাজনৈতিক ইতিহাসকে ঠিক কোন পথে নিয়ে যাবে, সেই উত্তর কিন্তু সময়ের হাতেই তোলা রইল।